ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের ইনস্ট্রাক্টর নিরুপম চ্যাটার্জি। তো আমাদের বিষয় আজ গ্যাসের ধর্মাবলী বা গ্যাসের আচরণসমূহ। তো এখন আমাদের চারপাশে এই গ্যাস সম্পর্কিত বিষয় আমরা দেখতে পাই। আমাদের যে চারপাশের পরিবেশ রয়েছে, সেই পরিবেশে বায়ু রয়েছে, বায়ু একটা গ্যাস। তো এই গ্যাসের কি কি ধর্ম রয়েছে সেই নিয়ে এই দশম শ্রেণীর সাধারণ টপিক, এটার মুখ্য আলোচ্য বিষয় হতে যাচ্ছে। তাহলে গ্যাসকে যদি আমাদের কখনো বিবরণ দিতে হয়, কোনো একটা পাত্রে আবদ্ধ গ্যাস রয়েছে, সেই গ্যাসটাকে যদি আমাকে কাউকে বিবরণ দিতে হয়, তার সম্পর্কে ডেসক্রিপশন দিতে হয়, তাহলে আমাদের চারটে বিষয় দরকার: গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের পরিমাণ এবং গ্যাসের উষ্ণতা। কোনো গ্যাসীয় পদার্থের বিবরণ দিতে গেলে এই চারটে বিষয় সম্পর্কিত যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা সম্পূর্ণ করব, ততক্ষণ একটা গ্যাসকে আমরা সঠিকভাবে ডেসক্রাইব করতে বা বিবরণ দিতে পারবো না। এখন তোমরা ক্লাস 7 স্ট্যান্ডার্ড থেকে পড়ে আসছো যে কঠিন, তরল আর গ্যাস, এদের মধ্যে বেসিক পার্থক্য কি কি আছে, মূল পার্থক্য কি কি। কঠিন পদার্থ তার নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরল পদার্থ এর নির্দিষ্ট আকার নেই, এর আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই। কিন্তু গ্যাসীয় পদার্থর ক্ষেত্রে এর নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই নেই। কোনো গ্যাসীয় পদার্থকে আমি যে পাত্রে রাখবো, সেই পাত্রের সমস্ত আয়তনটাই ও দখল করবে, এবং তার মানে ওই পাত্রের আয়তনটাই ও গ্যাসীয় পদার্থের আয়তন হিসেবে আমরা গণ্য করব। তাহলে এই আলোচনা শুরু হচ্ছে আমাদের কাছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসটিকে যে পাত্রে রাখা হয়েছে তার আয়তনের সমান। তার মানে গ্যাসের যখনই আমি আয়তনের কথা বলতে যাব, তখন গ্যাসটাকে আমি একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে, গ্যাসটার একটা নির্দিষ্ট চাপে গ্যাসটা রাখা হয়েছে, এবং গ্যাসটাকে যে পাত্রে রাখা হয়েছে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে, ওই পাত্রের আয়তনটাকেই গ্যাসের আয়তন হিসেবে আমরা ধরে থাকব। সাধারণত আয়তনকে আমরা লিটারে প্রকাশ করতে পারি। কোনো গ্যাসের আয়তনকে আমরা লিটারে প্রকাশ করি, কোনো গ্যাসের আয়তনকে আমরা মিলিলিটারে প্রকাশ করি, বা ঘন সেন্টিমিটারে বা সিসিতে প্রকাশ করে থাকি, ঘন মিটারে প্রকাশ করে থাকি, ঘন ডেসিমিটারে বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। এখন নেক্সট কথা হচ্ছে, যখনই গ্যাসের আয়তন সম্পর্কে আমি পেলাম, এই আয়তনগুলোর মধ্যে কি কি সম্পর্ক বিরাজমান, সেই সম্পর্কগুলো একটু আমাদের শিখে নিতে হয়। তো দেখি এই গ্যাসের বিভিন্ন যে আয়তন রয়েছে, এই গ্যাসের আয়তনের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে। গ্যাসের আয়তন সম্পর্কে আমি বলছি যে কোনো গ্যাসের আয়তন মেবি কোথাও বলা হলো যেটা হচ্ছে 1 লিটার। তাহলে 1 লিটার যদি কোনো গ্যাস বলে থাকি, তাহলে এই লিটারকে আমরা সাধারণত প্রকাশ করতে পারি, 1 লিটার মানে 1000 সিসি, সেন্টিমিটার কিউব। 1 লিটার মানে আমরা লিখতে পারি 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, বা ঘন সেন্টিমিটার, সেটাকেই আমরা লিখে থাকি সেন্টিমিটার কিউব। 1000 সিসি, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি। মেবি কেউ এটাকে বলতে পারি, একটু ভেবে দেখি, যে এই সেন্টিমিটারটাকে যদি আমি এখন যদি ভাবি অন্য কোনো ইউনিটে কনভার্ট করব, ডেসিমিটারে কনভার্ট করতে চাইছি, ডেসিমিটারে যদি কনভার্ট করতে পারি, তাহলে ডেসিমিটার সেন্টিমিটার কিভাবে কনভার্সন করব? 1000 তো এটা রইল, ইন্টু সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1/10 ডেসিমিটার। তাহলে এখানে লিখবো আমরা 1/10 ডেসিমিটার। ডেসিমিটারকে আমি লিখছি ডিএম, ডেসিমিটার তার কিউব। জাস্ট আমি সেন্টিমিটারের জায়গায় ডেসিমিটার বসালাম। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে সেটা আমার কাছে থাকবে, নিশ্চয়ই 1000টা ক্যান্সেল আউট হবে, সেটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে
গ্যাসের আয়তন যদি আমি লিটারে প্রকাশ করি, সেই লিটারটাকে আমি চাইলে ঘন সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, আমি চাইলে সেটাকে ঘন ডেসিমিটারে প্রকাশ করতে পারি। মেবি গ্যাসের যদি আমি বলি সিজিএস সিস্টেমে একক যদি বলে থাকি, তো সিজিএস সিস্টেমে একক আমরা সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারে প্রকাশ করে থাকি। আর যদি কেউ বলে যে গ্যাসের আয়তনকে আমি এসআই এককে প্রকাশ করব, তো গ্যাসের আয়তনের এসআই একক আমার কাছে থাকবে। এসআই এককে গ্যাসের আয়তনের একক কী হবে? তো যদি আয়তনের একক এসআই সিস্টেমে আমরা বলি, তাহলে তার ভ্যালুটা আমার কাছে থাকবে মিটার কিউব, মেবি 1 মিটার কিউব, ঘন মিটার। কারণ এসআই সিস্টেমে লেন্থের, ডিস্টেন্সের বা দূরত্বের একককে আমরা মেজারমেন্ট করে থাকি, দৈর্ঘ্যের ইউনিটকে আমরা মেজারমেন্ট করে থাকি কি মিটারে। তাহলে কি হবে? দৈর্ঘ্যর কিউব মানে হচ্ছে মিটার কিউব। তাহলে এই মিটার কিউব মানে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি লিখব? 1 লিখলাম। 1 মিটার কিউব মানে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 মিটার ইজ ইকুয়াল টু আমার কাছে কত? 1 মিটার ইজ ইকুয়াল টু মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, দ্যাট মিনস 100 সেন্টিমিটার তার কিউব। সেটা ইজ ইকুয়াল টু যদি এর কিউব করি, এটা থাকবে 10⁶ সেন্টিমিটার কিউব। 10⁶ সেন্টিমিটার কিউব মানে আমি লিখতে পারি, জাস্ট এখানে আমরা কি করছি? কনভার্সনগুলো কাজ করার চেষ্টা করছি। তাহলে এখানে আমি এটাকে 10⁻³ ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব লিখতে পারি। তাহলে 10⁻³ সেন্টিমিটার কিউব মানে আমার কাছে কত দাঁড়াচ্ছে? 10⁻³ সেন্টিমিটার কিউব। সেটা মানে আমার কাছে কত দাঁড়াবে? সেটা মানে 1 লিটার লিখতে পারি। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি। তাহলে দেয়ারফর এটা আমার কাছে দাঁড়াবে 1000 লিটার। 1000 লিটার। তো আমরা বেসিক পার্ট এখানে যে ডিসকাশন করলাম, কোনো গ্যাসের আয়তনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এরকম কিছু সম্পর্ক এখানে উল্লেখিত রয়েছে। এরপর যদি আমরা বলতে চাই, গ্যাসের আয়তনের কথা তো বললাম, গ্যাসের চাপকে আমরা কিভাবে উল্লেখিত করব? তো কোনো গ্যাসের চাপ মানে গ্যাসের অণুগুলি সর্বদাই ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছে। কোনো একটা পাত্রের মধ্যে যে গ্যাসকে রাখা হয়েছে, সেই গ্যাসের অণুগুলি সর্বত্র ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছে। এই ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ানোর জন্য গ্যাসের অণুগুলি যেমন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ঠিক তেমনি পাত্রের দেওয়াল যেটা রয়েছে সেই দেওয়ালের সঙ্গেও ওরা অনবরত সংঘর্ষ করছে। এবার এই পাত্রের দেওয়ালের সঙ্গে যদি সংঘর্ষ করে, তাহলে ওই পাত্রের দেওয়ালের ওপর গ্যাসের অণুগুলি চাপ প্রদান করছে। গ্যাসের অণুগুলি ওই পাত্রের দেওয়ালের ওপর একটা বল প্রয়োগ করছে। এই প্রতি একক ক্ষেত্রফলে, কোনো দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি যে বল প্রয়োগ করছে সংঘর্ষের দরুন, সেটাকেই আমরা বলি গ্যাসের চাপ। আবার বলছি, কোনো একটা পাত্রের মধ্যে যে গ্যাসকে আবদ্ধ করা হয়েছে, সেই গ্যাসের অণুগুলি ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ানোর জন্য ওরা পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর এই সংঘর্ষের দরুন গ্যাসের অণুগুলি যে বল প্রয়োগ করছে, তাকেই আমরা গ্যাসের চাপ বলবো। এবং মাথায় রাখতে হবে, গ্যাসের সমস্ত ওই যে পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখা হয়েছে, প্রত্যেক পাত্রের দেওয়ালে চাপের পরিমাণ কিন্তু সর্বদা সমান হবে। কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসীয় পদার্থ পাত্রের সমস্ত দেওয়ালে সমপরিমাণ চাপ প্রয়োগ করবে। তাহলে গ্যাসের চাপের পরিমাপ হচ্ছে, যে কোনোভাবেই গ্যাসের চাপের পরিমাপ হচ্ছে পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলি যে অনবরত ধাক্কা মারছে, সেই ধাক্কাই হচ্ছে গ্যাসের চাপের পরিমাপক। তাহলে গ্যাসের চাপকে মেজারমেন্ট করার জন্য, মাপার জন্য অনেক রকম একক ব্যবহার করা হয়। এখন গ্যাসের চাপ সাধারণত আমরা বলে থাকি 1 বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বোঝাবে?
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে বোঝাবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং প্রমাণ অভিকর্ষজ ত্বরণ আমরা মোটামুটি 980 ধরে নিই। অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আরও কারেক্ট ওয়েতে ভ্যালুটা লেখা আছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠে মানে প্রমাণ অভিকর্ষজ ত্বরণ যখন 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন 76 সেন্টিমিটার দীর্ঘ একটা পারস্তম্ভ যে চাপ প্রদান করে সেটাকেই আমরা কি বলবো? বায়ুর চাপের সমান। মানে আমি একটা টরিসেলির এক্সপেরিমেন্ট রয়েছে, ক্লাস 7-এ তোমরা পড়েছো, যে টরিসেলির এক্সপেরিমেন্টে দেখা গেছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ প্রদান করে সেটাই কি হবে? তোমার হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা বলে থাকি। এখন চাপকে অনেক সময় আমরা যেমন 1 অ্যাটমসফিয়ারে বলে থাকি, তেমনি চাপকে আমরা টরিসেলি, বিজ্ঞানী টরিসেলির নাম অনুসারে টরও তোমার চাপের একটা একক হিসেবে গণ্য হয়ে থাকে। তো 1 টর ইজ ইকুয়াল টু আমরা বলে থাকি একই কথা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 1 মিলিমিটার দীর্ঘ, ওটা 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রদান করে, সেখানে যদি আমি 1 মিলিমিটার দীর্ঘ কোনো পারস্তম্ভ যে চাপ প্রদান করবে তাকে আমরা টরিসেলি, বিজ্ঞানী টরিসেলির নাম অনুসারে বলে থাকি 1 টর। 1 টর ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু আমার কাছে কত থাকবে? 760 টর। চাপের যদি আন্তর্জাতিক একক এসআই একক বলি সেটা হচ্ছে পাস্কাল। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাই যদি এসআই সিস্টেমে বলে থাকি কোনো বস্তুর ওপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি 1 মিটার স্কোয়ার এরিয়াতে, কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছে 1 মিটার স্কোয়ার, 1 বর্গমিটার এরিয়াতে, ক্ষেত্রফল বিশিষ্ট কোনো জায়গাতে, তাহলে যে চাপ প্রযুক্ত হলো সেটাকে আমরা বলবো 1 পাস্কাল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএস সিস্টেমেও তুমি বলতে পারো যে আমি 1 ডাইন বল প্রয়োগ করছি 1 বর্গ সেন্টিমিটার কোনো ক্ষেত্রফল বিশিষ্ট কোনো জায়গাতে, তাহলে তখন চাপ বলবো আমরা 1 ডাইন পার সেমি স্কোয়ার। চাপ মানে হচ্ছেই প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, তাকেই আমরা বলে থাকি হচ্ছে চাপ। আমি যদি লিখি যে 1 বায়ুমণ্ডলীয় চাপ, কোনো গ্যাসের চাপ যদি আমি লিখি, সেটা হচ্ছে 1 ATM, 1 বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফিয়ার, শর্টে আমরা এইভাবে লিখে থাকি। তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে কি বলা হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ প্রদান করে। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলতে পারি আমি এটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ HG, পারদের সিম্বল হচ্ছে, চিহ্ন হচ্ছে HG, 76 সেন্টিমিটার HG। এখন আমরা যদি ভাবি এই 76 সেন্টিমিটার HG কত চাপ প্রদান করবে, এটা তো কম্পারেবল। বলছি 1 বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। 76 সেন্টিমিটার একটা পারস্তম্ভ যে চাপ প্রদান করবে সেটা 1 বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। তো তার ভ্যালুটা কত হবে? তো সেটা বার করতে গেলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ যদি আমরা বার করতে যাই, তাহলে সেই ভ্যালুটাকে আমি লিখতে পারি, নিশ্চয়ই এটাকে লিখতে পারি আমি 76 সেন্টিমিটার ইন্টু পারদের ঘনত্ব 13.6, এর ইউনিট হচ্ছে গ্রাম পার সিসি, ঘনত্বের একক, এটা হচ্ছে পারদের ঘনত্ব, ইন্টু প্রমাণ অভিকর্ষজ ত্বরণ 980 অ্যাপ্রক্সিমেট লিখছি আমি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। এখন এই ভ্যালুটা যদি আমরা এর ইউনিট যদি ক্যালকুলেট করতে চাই, 76 ইন্টু 13.6 ইন্টু 980, এই ভ্যালুটা কত থাকবে? 9 পার সেমি স্কোয়ার হয়েছে।
এখন এই রেজাল্টটা যদি ক্যালকুলেট করা হয়, এই রেজাল্টটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কত পাই, 1013250 ডাইন পার সেমি স্কোয়ার। এক বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে ডাইন পার সেমি স্কোয়ারে আমরা কত লিখছি, সেটা হচ্ছে ডেফিনেটলি 1.01325 আমরা মোটামুটি এইভাবে মনে রাখি, 101 325 তারপর কী হবে একটা 0, ইট উইল বি এত ডাইন পার সেমি স্কোয়ার। এখন এই রেজাল্টটাকে অনেক ক্ষেত্রে আমরা একটু অ্যাপ্রক্সিমেটেড ওয়েতে লিখে থাকি, একটু অ্যাপ্রক্সিমেট করে থাকি। কত ঘর ডেসিমেল চেঞ্জ করব, 1 2 3 4 5 6, তাহলে 6 ডেসিমেল যদি আমি চেঞ্জ করি, ডেসিমেলটা যদি এখানে আনি, তাহলে ইট উইল বি 1013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। 101 পরের ভ্যালুগুলো আমি নেগলেক্ট করলাম, তাই অ্যাপ্রক্সিমেট লিখছি। এটা ডাইন পার সেমি স্কোয়ার এককে কী হবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এখন কেউ যদি বলে থাকে এই চাপের মান আমি সিজিএস এসআই সিস্টেমে ক্যালকুলেট করব, এই যে ভ্যালুটা আমি ক্যালকুলেট করলাম এটা কোন সিস্টেমে, এটা আমরা ক্যালকুলেট করলাম ইট ইজ ইন সিজিএস সিস্টেম। এখন আমি চাইলে এটাকে এসআই এককে ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে চাপ এগেন 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 ATM ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 76 সেন্টিমিটার, তার জায়গায় লিখতে পারি 0.76 মিটার মার্কারি। তাহলে 0.76 মিটার মার্কারি মিন্স 0.76 মিটার। কোনো তরলের চাপ নির্ণয় করার ফর্মুলা কি, তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, H ইন্টু D ইন্টু G। তাহলে তরলের হাইট কত, পারদের হাইট হচ্ছে 0.76 মিটার ইন্টু পারদের ঘনত্ব এসআই সিস্টেমে কত হবে, ইট উইল বি 13600 কেজি পার মিটার কিউব ইন্টু কত থাকবে, ইট উইল বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি 0.76 ইন্টু 13600 ইন্টু 9.8, এই ভ্যালুটা আমার কাছে থাকবে। এটাকে যদি ক্যালকুলেট করি এর ইউনিট আসবে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা হয় এটা আসে 101.325 নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কাল। এটাকেই আমরা অ্যাপ্রক্সিমেট লিখতে পারি, আমরা লিখে থাকি অ্যাপ্রক্সিমেট, এটাকেই আমরা লিখে থাকি, সেটা হচ্ছে 1013 ইন্টু 10⁵ পাস্কাল। দেখো আমরা কত ঘর সরিয়েছি, ডেসিমেল 1 2 3 4 5, ওপর নিচে কী করলাম 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে ওপরে 10⁵টা রইল, নিচে 10⁵টার করসপন্ডিং ডেসিমেলটাকে কী করলাম, চেঞ্জ করলাম। 1 অ্যাটমসফিয়ার একককে আমরা লিখতে পারি 1 ATM ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার Hg পারস্তম্ভের চাপ। তার মানেই লিখছি 760 মিলিমিটার Hg, আর তার মানেই লিখছি আমি 760 টর। কারণ একটু আগেই দেখলাম 1 মিলিমিটার Hg মানে 1 টর, তাহলে 760 মিলিমিটার Hg মিনস 760 টর। এটা লিখছি তার কারণ আমরা একটু আগেই শিখলাম, সেটা হচ্ছে 1 মিলিমিটার Hg, 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ, সেটা হচ্ছে আমরা বলে থাকি 1 টর। তাহলে একটা বিজ্ঞানী টরিসেলির নাম অনুসারে এটাকে টর বলতে পারি। এখানে লিখছি আমরা, এটা মানেই আমাদের কাছে কত এসছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, এটা মানেই এসছে। এটা মানেই আমরা মিলিমিটার Hg মানে যদি এসআই সিস্টেমে ক্যালকুলেট করি, এটা সিজিএস,
এটাকেই যদি আমরা এসআই সিস্টেমে ক্যালকুলেট করতে চাই তাহলে এসআই সিস্টেমে আমার কাছে ভ্যালুটা কত আসে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে বুঝতেই পারছি যে 1 পাস্কালকে যদি ডাইন পার সেমি স্কোয়ারে কনভার্ট করি 1 পাস্কাল ইট ইজ ইকুয়ালস টু কত থাকবে, ইট উইল বি 10 ডাইন পার সেমি স্কোয়ার, 10 ডাইন পার সেমি স্কোয়ার। কেউ চাইলে কনভার্সন করতে পারে, আই এম শোয়িং দিস, আমি দেখাচ্ছি এটা। তাহলে 1 পাস্কাল ইজ ইকুয়াল টু, কেউ যদি লিখতে চায় 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু আমি লিখছি 1 নিউটন মানে 10⁵ ডাইন বাই 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তার মানে রেজাল্ট কত থাকবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। যে কোনো দিক থেকে ক্যালকুলেট করলে আমরা এই রেজাল্টে উন্নীত হব। বুঝতে পারা গেছে? এর এক্সপ্লানেশনটা এখান থেকেও আমরা বলতে পারি, আমি এইভাবেও ক্যালকুলেট করতে পারি। এখন চাপকে আরেকটা এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বার। বার মানে কি বোঝানো হয়? বার মানে আমার কাছে বোঝানো হবে যে 1 বার ইজ ইকুয়াল টু 10⁵ পাস্কাল। তাহলে আমি এখানে লিখতে পারি, পরের অধ্যায়ে এখানে লিখতে পারি, আমি এখানে লিখছি আমি 1.013 এত কি লিখবো বার। তার মানে দাঁড়াচ্ছে আমার কাছে 1 বার ইজ ইকুয়াল টু 1 বার ইজ ইকুয়াল টু আমার কাছে থাকবে 10⁵ পাস্কাল। আর কেউ যদি বলে ডাইন পার সেমি স্কোয়ারে কত হবে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। সো দিজ আর সাম ইম্পর্টেন্ট রিলেশনস, কিছু ইম্পর্টেন্ট সম্পর্ক যেগুলো আমাদের এখানে কাজ করতে লাগবে। তো ফাইনালি কী পড়লাম আমরা? 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তার মানে কি লিখতে পারি 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, তার মানেই লিখতে পারি 760 টর। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকেই আমরা যদি চাপের প্রকৃত এককে প্রকাশ করি তাহলে সেটা কত আসবে 1.013 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার সিজিএসএ। এসআইতে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। 1 বার ইজ ইকুয়াল টু 10⁵ পাস্কেল, সেখানে বসালে 1.013 বার আমরা বলতে পারি। অনেক সময় ম্যাথামেটিক্স প্রবলেম সলভ করতে গিয়ে আমরা ধরে নেব 1 অ্যাটমসফিয়ার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 বার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 বার, কারণ ভ্যালুটা এক্স্যাক্টলি কত 1.013 বার। তো এটাকে অনেক সময় আমরা প্রায় 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ইকুয়াল টু 1 বার ধরে নিয়ে অনেক ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব, যেটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে সুবিধাজনক হবে। তো আমরা চাপকে যে বিভিন্ন এককে প্রকাশ করা যায় তার কিছু ওরিয়েন্টেশন এখানে দেখলাম। 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 ATM ইজ ইকুয়াল টু 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এটাকে কি লিখছি কিলো পাস্কালে কেউ লিখতে পারে। কিলো পাস্কালে এটাকে যদি লিখি 10⁵ পাস্কাল মানে হচ্ছে 1 কিলো পাস্কাল, এটাকে 100 দিয়ে বাকিটা গুণ করে দিলাম। এইভাবে আমরা কি করতে পারি, এই ইউনিটগুলোকে আমার খুশি মতো চেঞ্জ করতে পারি। তবে ইম্পর্ট্যান্ট আইডিয়া যেগুলো মনে রাখতে হবে, কিছুটা এখানে ইনফরমেশন ইট ইজ গিভেন, এটা বইয়ের ফর্মে বইতে দেওয়া রয়েছে। আমি টোটাল ব্যাপারটা কিভাবে দাঁড়াচ্ছে সেটাকে কিন্তু আমি খুব কারেক্টলি এখানে ডিসকাস করে দিয়েছি। এই টোটালটাকে কিন্তু খুব কারেক্টলি আমি এখানে ডিসকাশন করে দিয়েছি যে কিভাবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেখান থেকে কি করতে হবে H ইন্টু ডি ইন্টু জি করে ডাইন পার সেমি স্কোয়ারে কত মান হবে। বা কেউ যদি বলতে চায় 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার এসআই সিস্টেমে কত হবে, সেটা কত 1.013 এত 10⁵ পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার হবে। এবং তার সঙ্গে আরও কী কী সম্পর্ক দাঁড়াতে পারে সেগুলো সমস্ত এখানে আমি ডিসকাস করে দিলাম। এরপর নেক্সট আমাদের যেতে হয় এই যে গ্যাসের চাপ মাপবো কীভাবে কোনো গ্যাসের চাপকে পরিমাপ করতে হয়।
তো গ্যাসের চাপের পরিমাপ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট, যে যন্ত্র আমরা ব্যবহার করে থাকি, সেই যন্ত্রটা হচ্ছে ম্যানোমিটার। যে যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হবে তাকে আমরা বলবো ম্যানোমিটার। তাহলে ম্যানোমিটার এমন একটা যন্ত্র যেটাকে কোনো পাত্রে আবদ্ধ কোনো গ্যাসের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমরা গ্যাসের চাপ কত সেটা বার করতে পারি। কিভাবে বার করতে পারি? এখন ম্যানোমিটারটা কী জিনিস? ম্যানোমিটার প্রকৃতপক্ষে এরকম একটা ইউ আকৃতির টিউব, এই পর্যন্ত যদি বলে থাকি, এইটা হচ্ছে একটা ম্যানোমিটার। এটা হচ্ছে একটা ম্যানোমিটারকে রিপ্রেজেন্ট করবে। এই ম্যানোমিটার সাধারণত একটা ইউ আকৃতির টিউব, যার দুটো দিক কি আছে, দুটো লেভেল সমান নয়। একদিকের হাইটটা একটু ছোট, আরেক দিকের হাইটটা একটু বড় থাকবে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ম্যানোমিটার বলছি। এখন এই ম্যানোমিটারের যে ছোট্ট বাহুটা যেটা রয়েছে, এদিকে যদি বলি আমি, আমার এদিকে কি আছে, লেফট হ্যান্ড সাইড, এইদিকে আমার যে বাহুটা রয়েছে এটাকে আমরা বলবো, এটাকে ছোট বাহু বলছি, আর একটা এদিকে আছে বড় বাহু। ছোট বাহু যেটা থাকবে ম্যানোমিটারের, তার সঙ্গে ওই যে পাত্রে আবদ্ধ গ্যাসটা রয়েছে, যার চাপ আমি পরিমাপ করতে চাই, তার সঙ্গে ওটাকে কি করব? অ্যাটাচ করে দেবো। ওটাকে অ্যাটাচ করে দিলেই আমরা সেখান থেকে, সেই অবজারভেশন থেকে গ্যাসের চাপ কত ডিটারমিনেশন তার পরিমাপ করতে পারি। কীরকম যে যদি বলে থাকি আমি, এটাকে আমি একটা ম্যানোমিটার বলতে পারি। এই যে ম্যানোমিটারে সাধারণত আমার কাছে কি থাকবে? দুটো আর্ম থাকবে। একটা আর্মের হাইট একটু কম থাকবে, একটা আর্মের হাইট একটু বেশি থাকবে। তো আমি এখানে কি করেছি, ম্যানোমিটারের মধ্যে প্রথমে কি করা হয়? পারদ ঢেলে দেওয়া হয়। পারদ যদি ঢেলে দেওয়া হয়, দুদিকেই কি থাকবে? পারদের লেভেল সমান থাকবে, দুটো মুখই খোলা আছে। প্রথম অবস্থায় এই ম্যানোমিটারের দুটো মুখই খোলা আছে। তাহলে এখানেও পারদের হাইট যেটা থাকবে, এখানেও পারদের, এইদিকেও পারদের উচ্চতা কি থাকবে? সমান থাকবে। এই পারদের উচ্চতা, তার মানে এখানে এই যে পারদের হাইট যেটা প্রোভাইড করছে, সেটা কি? তার করসপন্ডিং প্রেশার। বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি ওপেন টু অ্যাটমসফিয়ার থাকে, ওপেন অ্যাটমসফিয়ারের প্রেশার থাকবে। তাহলে ওপেন অ্যাটমসফিয়ারের বাইরের বায়ুমণ্ডলীয় প্রেশার যদি আমি 1 অ্যাটমসফিয়ার ধরি, 1 অ্যাটমসফিয়ার, বা কেউ যদি বলে ইনিশিয়াল বাইরের প্রেশার কত, বাইরের বায়ুর চাপ কত, সেটাকে যদি আমি লিখে থাকি P0 ফর্মে লিখে থাকি, এটাকে যদি লিখি আমি P0 জেনারেল ওয়েতে লিখি, বাইরের বায়ুমণ্ডলের চাপ কত? P0। সব জায়গায় 1 অ্যাটমসফিয়ার হবে, নাও হতে পারে। ধরলাম যে বাইরের অ্যাটমসফেরিক চাপ কত? P0। এইবার কি করেছি, এইটার সঙ্গে আমি ম্যানোমিটারের এখানে একটা বায়ুনিরুদ্ধ নল আছে, তার সঙ্গে কি করেছি, এই যে গ্যাসের চাপ মেজার করব তাকে অ্যাটাচ করে দিয়েছি। তাহলে এই গ্যাসটার দুটো সিচুয়েশন হতে পারে। এই গ্যাসটা চাপ এই বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি, অথবা আরেকটা সিচুয়েশন হতে পারে, এই গ্যাসটার চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের চেয়ে কম। দুটো কেস তৈরি হবে। তাহলে প্রথম কেস যদি আমি ধরে নিই যে এর ভেতরে যে গ্যাস আছে, এই গ্যাসের চাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি, এখানে লিখছি আমি P>1 অ্যাটমসফিয়ার, বা P> কি P0। বাইরের বায়ুমণ্ডলীয়, বাইরের চাপের চেয়ে এর ভেতরের চাপটা, গ্যাসের চাপটা কি আছে? বেশি আছে। P>0, বা ভেতরে গ্যাসের চাপ এটা হচ্ছে কি, এটা হচ্ছে P0 হচ্ছে বেশি আছে, বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি আছে আমি ধরে নিচ্ছি। তাহলে এই গ্যাসটা বেশি চাপ দিয়েছে, এই দিকের লেভেলটা কি হয়েছে? নিচে নেমেছে, তার রেসপেক্টের এই দিকের লেভেলটা উপরে উঠেছে। তো আমরা আমি ধরে নিই এই যে বিন্দু, এই বিন্দুটাকে যদি আমি এ বিন্দু বলি, এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে এ বিন্দু আর বি বিন্দুতে চাপের পরিমাণ কি আছে? সমান আছে। এ আর বি বিন্দুতে চাপের পরিমাণ সমান থাকবে, যেহেতু এ আর বি বিন্দুতে দুটোর হাইট সেম। এইখানেও পারস্তম্ভের চাপ, এখানেও পারস্তম্ভের চাপ কি থাকবে? সমান আছে। এবার এই গ্যাসটা বেশি কতটা চাপ প্রদান করলো? লেট এই হাইটটার করসপন্ডিং ও 1 অ্যাটমসফিয়ারের থেকে বেশি চাপ প্রদান করছে।
অ্যাটমসফিয়ারের থেকে বেশি চাপ প্রদান করছে। তাহলে আমি এখানে কন্ডিশন এই যে পারস্তম্ভের হাইট H1, এ কত চাপ প্রদান করবে? এ চাপ প্রদান করবে H1 ইন্টু পারদের ঘনত্ব D ইন্টু কী হবে G। এটা হবে এই H1 হাইট বিশিষ্ট, H1 উচ্চতা বিশিষ্ট, পারদ না হয় অন্য কোনো তরলও হতে পারে, সেই তরলের চাপ, এই তরলের চাপকে নির্দেশ করবে। তাহলে এই গ্যাসটার টোটাল চাপকে আমি ডিনোট করতে পারি কীভাবে? এই গ্যাসের টোটাল চাপ যদি আমি পি বলি বা P1 বলি, এই গ্যাসের চাপ তার মানে কি হবে? এই P0 লিকুইডের চাপ মানে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান, প্লাস কি হবে H1D ইন্টু জি। তাহলে এখানে আমি নির্ণয় করতে পারি এখানে গ্যাসের চাপ, পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ, গ্যাসের চাপ সেটাকে যদি আমি পি লিখে থাকি, তো গ্যাসের চাপ পি ইজ ইকুয়াল টু, প্রথম চাপ হচ্ছে P0 হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, যদি বাইরের বায়ুমণ্ডলীয় চাপ 1 হয়, প্লাস কি থাকবে, এটা হচ্ছে H1 ইন্টু ডি ইন্টু জি। তাহলে গ্যাসের চাপ, বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার আমি জানি, এখানে পারদের হাইটটা কত সেটা পেয়ে যাব, পারদের ঘনত্ব কত, জি কত জানি, সেখান থেকে আমি কি করতে পারি, ওই সিলিন্ডারের ভেতরে গ্যাসটা কত চাপ প্রদান করছে সেটাকে আমি ডিটারমিনেশন করতে পারবো। হয়েছে, যেমন ডিসকাশনে এখানে বলছে এই ম্যানোমিটার কি একটি দুমুখ খোলা অসম দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি আকৃতির কাঁচনল। নলটির মধ্যে তরল হিসাবে সাধারণত পারদ নিয়ে থাকি, জল নিয়েও কাজ করতে পারি, গ্লিসারিন নিয়েও কাজ করতে পারি, সেটা ডিপেন্ড করছে, সাধারণত আমরা জল নিয়ে কাজ করি। স্বাভাবিক অবস্থায় দুই বাহুতে পারদের লেভেল একই উচ্চতায় থাকবে। এবার যে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ পরিমাপ করতে হবে, সেই পাত্রের সঙ্গে নলের ছোট্ট বাহু, মানে এই ম্যানোমিটারের ছোট বাহুর সঙ্গে সেটাকে কি করব, যুক্ত করে দেবো। ফলে ছোট বাহুতে পারদের ওপর গ্যাসের চাপ সমান হবে। এক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে, এক, আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি আছে, দেখালাম আমি বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি আছে, বেশি হলে ম্যানোমিটারের ডান দিকের খোলা বাহুতে পারদের লেভেল এবং বাম দিকের বাহুর তুলনায় উঁচু থাকবে। দুটি বাহুতে উচ্চতার পার্থক্য কত ধরলাম, H1 ধরলাম। ডান বাহুতে বি বিন্দুতে পারদের উপরিতলে অবস্থিত এ বিন্দুর সঙ্গে অনুভূমিক তলে আছে, অর্থাৎ এ আর বি বিন্দুর চাপ কি হবে, এই দুটো বিন্দুর চাপ এ আর বি বিন্দুর চাপ সমান হবে। এ বিন্দুতে চাপ বলতে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ বোঝায়। আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ যদি P1 লিখি, তো ওই স্থানে ওই মুহূর্তে বায়ুমণ্ডলীয় চাপ যদি P0 হয়, তাহলে আমার কাছে যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে P1। যদি P1টা কি আবদ্ধ গ্যাসের চাপ, P1 বা P ধরছি, সেটা ইজ ইকুয়াল টু P0 প্লাস H উচ্চতার পারস্তম্ভের চাপ, তাহলে P1 ইজ ইকুয়াল টু P0 প্লাস H1 ইন্টু ডি ইন্টু জি, যেটা আমি ব্যাখ্যা করলাম। এখন যদি এই পারদের হাইটটা, এই হাইটটা, এখানে যে পারদের হাইটটা এর থেকে যদি নিচে, এটা এই সেকেন্ড যে উঁচু যে বাহু রয়েছে তার হাইটটা যদি নিচে থাকে, মানে কি বাইরের বায়ুমণ্ডলীয় চাপের থেকে গ্যাসের চাপের ভ্যালুটা কি, পাত্রে আবদ্ধ গ্যাসের চাপটা কম, এরকম যদি সিচুয়েশন হয়, এদিকে দেখো, যদি সিচুয়েশনটা আমার কাছে এরকম হয়, এটা মানে কি এই পাত্রে আবদ্ধ যে গ্যাস রয়েছে তার চাপ এই বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম আছে, তাহলে তখন আমার কাছে একইভাবে দেখব আমি এই যে বাইরের বায়ুমণ্ডলীয় যেখানে গিয়ে এই লেভেলটা সেম হচ্ছে, ধরলাম এটা সি আর ডি, এখানে লেভেলটা কত সি, এখানে লেভেলটা ধরলাম কত, এটা ডি, তাহলে বাইরের বায়ুমণ্ডলীয় চাপ আমি ধরতে পারি লেট ইট ইজ 1 অ্যাটমসফিয়ার বা P0 যদি আমার কাছে থাকে, তাহলে এই লিকুইডের চাপটা আমার কাছে কত হবে, কত হাইট রয়েছে এখানে, এই হাইটটা ধরলাম আমি H2 হাইটের কোনো তরল বা এখানে পারদ। তাহলে এখন এই যে গ্যাসের চাপ, এই গ্যাসের চাপের ভ্যালুটা আমার কাছে কার সঙ্গে ইকুয়েট করবে, তাহলে এখানে পারস্তম্ভের চাপ কত, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা P0, সেই ভ্যালুটাকে আমি কার সঙ্গে সমান করব, এখানে গ্যাস এই পারস্তম্ভের চাপ এখানে যেটা আছে
এখানে সেটাই বলা আছে, যদি আমার কাছে সেকেন্ড কেসে গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হলে ম্যানোমিটারের ডান দিকের খোলা বাহুতে পারদের লেভেল বাম দিকের বাহুর তুলনায় নিচু থাকবে। দেখলাম ছবিতে দুই বাহুর পার্থক্য কত, H2 ধরলাম, বাম বাহুতে ডি বিন্দুতে এই পারদের উপরিস্থলে সি বিন্দুর সঙ্গে অনুভূমিক তলে আছে। দুটো যেখানটাতে দুটো লেভেল কি আছে, সেম আছে, সেই দুটো বিন্দুতে পারদের চাপ সমান হবে। তাহলে আবদ্ধ বায়ুর চাপ যদি আমি P2 ধরি, ওই গ্যাসের চাপটা যদি P2 ধরি, তাহলে P2র সঙ্গে আমি কি করব, H2 ইন্টু ডি ইন্টু জি এটা অ্যাড করব, তবেই আমি বাইরের বায়ুমণ্ডলীয় চাপের ভ্যালু পেতে পারি। যেমন এখানে সেটাই বলা আছে, এই যে সি আর ডি বিন্দুতে, এই দুটো বিন্দুতে চাপ সমান, তার মানে এই দুটো বিন্দুর চাপ মানে কত, আমি বলবো P0 বা কি 1 অ্যাটমসফিয়ার। তাহলে যদি গ্যাসের চাপ আমি P1 ধরি, গ্যাসের চাপ পাত্রে আবদ্ধ এই গ্যাসের চাপ, পাত্রে আবদ্ধ এই গ্যাসের চাপ, সেটা যদি আমি P লিখি বা ওখানে লেখা আছে এটি P1, যাই হোক P যদি লিখে থাকি, তাহলে আমি P চাপ তার সঙ্গে H2 হাইট বিশিষ্ট পারদের চাপ, এটাকে যদি আমি অ্যাড করি, তবেই আমি কি পাবো, বাইরের বায়ুমণ্ডলীয় চাপ পাবো। তাহলে এই গ্যাসের চাপ P বা P1 যাই হোক না কেন, সেটা ইজ ইকুয়াল টু বাইরের বায়ুমণ্ডলীয় চাপ। সেটা থেকে যদি আমি H2 ইন্টু ডি ইন্টু জি এটাকে যদি মাইনাস করি, এটাকে যদি বাদ দিই, তাহলে আমার কাছে কি আসবে, তাহলে আমি এই ভ্যালুটাকে ডিটারমিনেশন করতে পারবো। তাহলে এই ভ্যালুটাকে আমি ডিটারমিনেশনে যেতে পারবো। P0 P তার সঙ্গে আমি অ্যাড করছি H2 ইন্টু ডি ইন্টু জি, সেটা সমান থাকবে P0, বাইরের বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে গ্যাসের চাপ P ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি P0 মাইনাস H2 ইন্টু ডি ইন্টু জি। এইভাবে ম্যানোমিটারের সাহায্যে আমরা কোনো পাত্রে আবদ্ধ গ্যাসের চাপের পরিমাপ করে থাকি। এখন এই যে গ্যাসের আয়তন মাপলাম, গ্যাসের চাপ মাপলাম, তাহলে গ্যাসের চাপ আর আয়তন কিভাবে সম্পর্কযুক্ত? এখন বহুকাল আগে থেকেই মানে বিভিন্ন সায়েন্টিস্টরা এই গ্যাসের ধর্মাবলী নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছেন। তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট, তিনি হলেন বিজ্ঞানী রবার্ট বয়েল। রবার্ট বয়েল কি দেখলেন, রবার্ট বয়েল কি স্টাডি করছেন, উনি স্টাডি করছেন যে গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর যদি স্থির রাখি, তাহলে চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। তাহলে চাপ আর আয়তন এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক যুক্ত। তাহলে বয়েলের সূত্র, এরপরে বয়েল যে সূত্রটা দিলেন, বয়েলের সূত্রতে বলা হয়েছে যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলের সূত্র। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসের আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে যে কথাটা মনে রাখতে হয় আমাদের, বয়েলের সূত্রতে আমরা সবসময় পড়ব, যেটা মনে রাখবো আমরা, বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রতে বলা হয়েছে, বয়েলের সূত্রতে আমার কাছে ধ্রুবক রাশি কে, ধ্রুবক রাশি নিঃসন্দেহে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা ও ভর, এই দুটো হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি। বয়েলের সূত্রের চলমান রাশি কারা, চলমান রাশি চলরাশি কারা পরিবর্তিত হবে, কাদের পরিবর্তন আমরা স্টাডি করছি, বয়েলের সূত্রে আমরা স্টাডি করছি গ্যাসের চাপ ও আয়তন, গ্যাসের চাপ ও আয়তন, গ্যাসের চাপ ও আয়তন, এই কথাগুলো মনে রাখতে হবে।
বয়েলের সূত্রে ধ্রুবক রাশি গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর, গ্যাসের চলরাশিকে গ্যাসের চাপ ও আয়তন। বয়েলের সূত্র কি বলছে? বয়েলের সূত্র আমাকে সাজেস্ট করছে যে এই কন্ডিশন যদি থাকে তাহলে গ্যাসের আয়তন বয়েলের সূত্র আমাকে সুযোগ দিচ্ছে এটা বলার যে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের আয়তন যদি লিখি ভি, গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। লিখব 1 গ্যাসের চাপ। গ্যাসের চাপ লিখব পি। তাহলে নিশ্চয়ই ভি প্রপোর্শনাল টু 1/p যখন উষ্ণতা ও গ্যাসের ভর স্থির। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল সাইন, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক আসে, এটাকে বলি কে। কে বাই পি, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে পিভি ইজ ইকুয়াল টু আমার কাছে কি থাকছে? কে। এটাকেই বলি আমি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। পিভি ইজ ইকুয়াল টু কে, কে হচ্ছে ধ্রুবক, এটাকে বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলি। এখন এই বয়েলের সূত্রের গাণিতিক রূপ পিভি ইজ ইকুয়াল টু কে, এই কে এর মানটা কিন্তু পি আর ভি চাপ আয়তনের ওপর কোনোভাবেই নির্ভর করে না। এটা যে কনস্ট্যান্ট, যে ধ্রুবক রাশির উপর বেস করে বয়েলের সূত্রটা তৈরি হয়েছে তার উপর নির্ভর করবে। কে এর মান গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভরের ওপর নির্ভরশীল। পিভি ইজ ইকুয়াল টু কে, তো এই কথাটা মাথায় রাখতে হবে। এই সমীকরণে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। কে হলো একটি ধ্রুবক যার মান গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতার ওপর নির্ভরশীল। সুতরাং বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হবে। গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক রাশি হিসেবে গণ্য করা হবে। এবার তার মানে যদি উষ্ণতা আর গ্যাসের পরিমাণ যদি আমি স্থির রাখি, কোনো একটা গ্যাসের চাপ ও আয়তন যদি তখন P1 V1 থাকে, পরবর্তী স্টেজে উষ্ণতা স্থির রেখে গ্যাসের পরিমাণ স্থির রেখে যদি চাপটাকে P1 থেকে পরিবর্তিত করে P2 করি, তাহলে গ্যাসের আয়তনটাও পরিবর্তিত V1 থেকে V2 হবে। কিন্তু যাই হোক না কেন, P1 V1 ইজ ইকুয়াল টু কে ছিল, এখন P2 V2 ইজ ইকুয়াল টু কে হবে। তার মানে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তার মানে P1 বাই P2 ইজ ইকুয়াল টু V2 বাই V1। এখন এটা আমাদের কাছে অনেক সময় ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকবে, এটাও আমরা বলি চার্লস বয়েলের সূত্রের, এটাকেও আমরা বয়েলের সূত্রের গাণিতিক রূপ হিসেবে গণ্য করে থাকি। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এর মধ্যে এই চারটে রাশির মধ্যে তিনটে রাশি যদি জানা থাকে আর একটা রাশি যদি অজানা থাকে, তাহলে অজানা রাশিটার মান সহজেই বয়েলের সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি। এখন বয়েলের সূত্রকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই। তো আমরা প্রথম লেখচিত্র, যদি আমি ভি ভার্সেস 1/p কে যদি আমি প্লট করতে চাই, এদিকে আমি প্লট করছি, এদিকে আমি ভলিউম গ্যাসের আয়তনকে প্লট করছি, আর এদিকে আমি গ্যাসের 1/p কে প্রকাশ করছি। তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার কাছে এক্স অ্যাক্সিস। তাহলে কী পাওয়া যায়? একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে। কিন্তু এই একদম এক্স্যাক্ট এই অরিজিন, এটা যদি অরিজিন বলি, এই অরিজিনে গ্যাসটার আমরা এক্সিস্টেন্স পাবো না, 0। তো এই অরিজিন মানে যেখানে স্থানাঙ্ক কত? 0 0, গ্যাসের আয়তন 0, 1/p ইজ ইকুয়াল টু 0, মানে p ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, এরকম কোনো সিচুয়েশন আমরা পাবো না। তাহলে প্র্যাকটিক্যালি এই খুব ক্লোজ, মানে অরিজিনের কাছে গ্যাসটার কিন্তু প্রকৃত এক্সিস্টেন্স আমরা পাবো না। তাই সেই জায়গাটা আমরা ডট ডট দিই, তারপর কী করি? একটা লাইন তুলে দিই, হয়েছে। সিমিলারলি যদি পিভি ভার্সেস পি যদি আমরা গ্রাফ প্লট করতে চাই, তাহলে সেক্ষেত্রে গ্রাফের ওরিয়েন্টেশন আমার কাছে কি থাকবে? গ্রাফের ওরিয়েন্টেশন একটা সরল রেখা থাকবে যেটা পি অ্যাক্সিসের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা পাবো। নেক্সট, এটা খুব প্রচলিত গ্রাফ,
বয়েলের সূত্রে যদি একদিকে চাপ আরেকদিকে যদি আয়তনকে প্লট করি, তাহলে চাপ আর আয়তন একটা বাড়লে আরেকটা কমছে, তো সেই রেসপেক্টে যে গ্রাফ পাই সেই গ্রাফটা আমাদের কাছে ঠিক এরকম গ্রাফ আছে। এই গ্রাফকে আমরা বলে থাকি সমপরাবৃত্ত বা সমপরাবৃত্তাকার গ্রাফ, হাইপারবোলিক গ্রাফ বলি। এবং যদি গ্রাফ টেম্পারেচার যে কনস্ট্যান্টের বেসিসে গ্রাফটা ড্র করেছি, উষ্ণতা, গ্যাসের ভর, সেগুলোকে যদি পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, যে আমরা দেখব গ্রাফের প্রকৃতি যেটা একই আছে, সমপরাবৃত্তাকারই গ্রাফ আছে, কিন্তু পয়েন্টগুলো, গ্রাফের যে স্থানাঙ্কগুলো হচ্ছে সেগুলো একটু শিফটেড হয়ে গেছে। তার মানে এই T2টা সবসময় কি রিপ্রেজেন্ট করবে, হায়ার টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করবে দেন T1। হয়েছে যে বিভিন্ন উষ্ণতায় লেখচিত্রের স্থান পরিবর্তন ঘটলেও প্রকৃতি কিন্তু একই থাকবে। ঠিক আছে, প্রকৃতি কি থাকবে, একই থাকবে। এখন এই যে বয়েলের সূত্র আমরা স্টাডি করলাম, ওভারঅল যেটা আমরা স্টাডি করলাম, বয়েলের সূত্র এটা সব জায়গায় আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো গ্যাসের ক্ষেত্রে, কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র সঠিকভাবে সবসময় P1 V1 = P2 V2 এটা হবে না। এই ভ্যালুটার সামান্য বিচ্যুতি আমরা দেখতে পাই। তাই বয়েলের সূত্র যারা মেনে চলবে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। আর এই দুনিয়ায় আদর্শ গ্যাস বলে কিছু হয় না, সমস্ত গ্যাসই কি বাস্তব গ্যাস। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে সাধারণত যেটা আমরা দেখি যে খুব উচ্চ উষ্ণতায় এবং খুব নিম্ন চাপে গ্যাস এই বয়েলের সূত্র মোটামুটিভাবে মেনে চলবে। তাহলে কোন কন্ডিশনে আমাদের চারপাশের যে গ্যাসগুলো আছে তারা বয়েলের সূত্র মেনে চলবে, তার কন্ডিশন হচ্ছে খুব উচ্চ উষ্ণতা এবং খুব নিম্ন চাপে আমাদের চারপাশের গ্যাসগুলো কি হবে, এই বয়েলের সূত্র মেনে চলবে। এখন দেখা গেছে যদি উচ্চ চাপে আমি কখনো মেজারমেন্ট করতে চাই, যদি উচ্চ চাপে গ্যাসের মেজারমেন্ট করতে চাই, P1 V1 = P2 V2 এই সূত্রের প্রতিষ্ঠা করতে চাই, উচ্চ চাপ এবং গ্যাসগুলিকে যখন তরলে পরিণত করব, তরলীভবন উষ্ণতার কাছাকাছি দেখা যায়, তখন কিন্তু এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলস ল-এর অনেকটাই ডেভিয়েশন, অনেকটাই বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা ওভারঅল বয়েলের সূত্রে যেটা পড়লাম, আমরা এখানে যা যা পড়লাম সেটা হচ্ছে গ্যাসের আয়তন বলতে কি বোঝায়, যে পাত্রে গ্যাসকে রাখা হবে সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন ধরা হবে। ওই পাত্রে থাকা অবস্থায় গ্যাসগুলো অনবরত পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে, প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করছে সেটাকেই গ্যাসের চাপ হিসেবে ধরা হবে। গ্যাসের আয়তনকে আমরা মেজার করতে পারি লিটার, আমরা পরিমাপ করতে পারি ঘন সেন্টিমিটার, ঘনমিটার, যেরকম খুশি ইউনিটে, এবং তাদের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপিত করতে পারি। সিমিলারলি গ্যাসের চাপকেও আমরা বায়ুমণ্ডলীয় চাপের বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফেরিক প্রেশারের রেসপেক্টে ডিফাইন করে থাকি, বা সেটাকে চাইলে আমরা প্রকৃত চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেটা মানে কত, সেগুলো কত নিউটন পার মিটার স্কোয়ার, কত ডাইন পার সেমি স্কোয়ার, সেগুলোও আমরা শিখলাম। এবার সেটা শেখার পর আমরা বয়েলের সূত্র পড়েছি। বয়েলের সূত্রতে গ্যাসের ওপর চাপ যদি বাড়াই গ্যাসের আয়তন কমবে, আয়তন কমালে আয়তন যদি কমে যায় তাহলে গ্যাসের চাপ বাড়বে, বা আয়তন যদি বাড়াতে চাই তাহলে গ্যাসের চাপ কমাতে হবে। এই জন্যই বলা হয় স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বা স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সেখান থেকেই PV = K, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেখানে K এর ভ্যালুটা গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভরের ওপর নির্ভরশীল। সেখান থেকেই আমরা আনতে পারি P1 V1 = P2 V2, এটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এবং এই রূপটাকে আমরা ইউজ করে অনেক ক্ষেত্রেই ম্যাথামেটিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন আমার কাছে প্রথম প্রবলেম এখানে দেওয়া হয়েছে, 76 সেন্টিমিটার চাপে একটি বেলুনের মধ্যে কিছু গ্যাস রাখা আছে। বেলুনটি যখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেলাম, তখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে নিশ্চয়ই বেলুনটার চাপ পরিবর্তিত হয়, উষ্ণতা একই আছে বলে দিয়েছে, আর চাপ পরিবর্তিত হয়ে 720 মিলিমিটার হয়েছে। তাহলে পাহাড়ের চূড়ায় বেলুনটার আয়তন কত হবে? পাহাড়ের চূড়ায় বেলুনটার আয়তন বেড়ে যাবে না কমে যাবে? প্রথম সেই নলেজটা রাখতে হবে। 76 সেন্টিমিটারে যদি আয়তন এটা থাকে, তাহলে 720 চাপ কমিয়েছি, চাপ যদি কমে যায় আয়তন কি হবে? বাড়বে।
এখন এই বাড়া কমা সেটা কে ডিসাইড করবে? সেটা বয়েলের সূত্র কনসিডার করবে, বয়েলের সূত্র সেই ব্যাপারটাকে ডেসক্রাইব করবে। তো এখানে বয়েলের সূত্র প্রযোজ্য কীভাবে বুঝবো? এখানে বলে দেওয়া আছে উষ্ণতা একই আছে। প্রথমেই কি বলা আছে? উষ্ণতা একই রয়েছে, আর বেলুনের মধ্যে যে গ্যাসটা রয়েছে গ্যাসটা তো বেরিয়ে যায়নি, তাহলে গ্যাসের ভরও কি আছে? স্থির আছে। তাহলে এখানে প্রথম কন্ডিশন হচ্ছে উষ্ণতা ও গ্যাসের ভর স্থির, গ্যাসের ভর স্থির রয়েছে। তাহলে বয়েলের সূত্র এখানে প্রযোজ্য। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমার কাছে আমি প্রথম কোয়ান্টিটিগুলো লিখব। P1 গ্যাসের চাপ কত? এটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি পারস্তম্ভের চাপ। ভলিউম কত? তখন আয়তন কত আছে? আয়তন হলো আমার কাছে 1260 মিলিলিটার। এর পরবর্তী স্টেপে গ্যাসের চাপ কত হলো? চাপ পরিবর্তিত হয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার ফলে চাপ হয়েছে 720 মিলিমিটার ইঞ্চি। তখন আয়তন কত? সেটাই আমাকে বার করতে হবে। তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে বয়েলের সূত্রানুযায়ী লিখতে পারি, বয়েলের সূত্রানুযায়ী লিখছি বয়েলের সূত্র P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আমার টার্গেট 760 ইন্টু 1260 720 ইন্টু V2। এই V2-র ভ্যালু আমাকে বার করার চেষ্টা করতে হবে। তাহলে ক্যালকুলেট করতে পারবে তোমরা। V2 ইজ ইকুয়াল টু 760 720। তাহলে ক্যান্সেলেশন করি। It will be 0 0 cancellation. It will be 19. It is 18. So 18 7s are 126. It is 70. So 9 7s are 63. 13 এটা 0 এত মিলিলিটার। সুতরাং আমার কাছে উত্তর কি থাকবে? উত্তর হচ্ছে গ্যাসটির পাহাড়ের চূড়ায় গ্যাসটির আয়তন হবে। সুতরাং পাহাড়ের চূড়ায় বেলুনটির আয়তন হবে কত? 1330 মিলিলিটার। এটাই হচ্ছে আমার কাছে আনসার এই কোশ্চেন। হয়েছে? তাহলে এই ধরনের প্রবলেম যখন সলভ করব, প্রবলেম সলভের ওরিয়েন্টেশন কি দিচ্ছি? প্রথমে আমরা যেটা চেষ্টা করি যে ভ্যালুগুলো যেটা দেওয়া রয়েছে, ফার্স্ট হচ্ছে উই ট্রাই টু পুট দ্য ভ্যালুজ। যে ভ্যালুগুলো আমার কাছে দেওয়া রয়েছে সেই ভ্যালুগুলোকে কারেক্টলি আমি প্লেস করার চেষ্টা করি, সেগুলোকে আগে লেখার চেষ্টা করি। তারপর ডিসাইড করার চেষ্টা করি কোন সূত্র আমি প্রয়োগ করব, সেই সূত্রের গাণিতিক রূপ লিখি। তারপর আমরা কি করি? গাণিতিক সমাধান করি। এই তিনটে স্টেপে আমরা সাধারণত এই ধরনের প্রবলেমকে সমাধান করার চেষ্টা করব। এরপরের সমস্যা যদি দেখি, এরপর বলা আছে 10 বায়ুমণ্ডলীয় চাপে একটি পাত্রে 50 লিটার হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তো 20 বায়ুমণ্ডলীয় চাপে সেই গ্যাস দ্বারা 5 লিটার আয়তনের কটি বেলুন ভর্তি করা যাবে। তার মানে এক একটা বেলুনের আয়তন 5 লিটার। তাহলে আমি প্রথম যেটা চেষ্টা করব, 10 বায়ুমণ্ডলীয় চাপে একটা পাত্রে 50 লিটার হাইড্রোজেন গ্যাস রাখা আছে। এখন 20 বায়ুমণ্ডলীয় চাপে বা চাপ যদি আমি বাড়াই, তাহলে গ্যাসের আয়তন কি হবে? কমবে। ওই গ্যাস দ্বারা 5 লিটার আয়তনের কটা বেলুন ভর্তি করা যাবে। তার মানে বেলুন 5 লিটার আয়তনের যে বেলুনগুলো রয়েছে, সে বেলুনগুলো
5 লিটার যে আয়তন দখল করতে পারে, এই বেলুনগুলো আমরা ভর্তি করব কোন কন্ডিশনে? আমরা ভর্তি করব 20 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে আমার কাছে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ যেটা আছে 50 লিটার, সেই ভ্যালুটা ফিক্সড। উষ্ণতাও এখানে কি আছে? উষ্ণতা এখানে স্থির ধরবো। তাহলে আবার আমরা বয়েলের সূত্র প্রয়োগ করব এখানে। বয়েলের সূত্রানুযায়ী বা গ্যাসের প্রথম চাপ কত? P1 10 ATM বায়ুমণ্ডলীয় চাপ। গ্যাসের ভলিউম কত আছে? হাইড্রোজেন গ্যাসের ভলিউম 50 লিটার বলে দেওয়া আছে। তারপর গ্যাসের চাপ কত করলাম? 20 ATM করলাম, চাপ বাড়ালাম। ভলিউম কত হবে সেটা বার করি। তাহলে এখানে গ্যাসের উষ্ণতা, যেহেতু গ্যাসের উষ্ণতা ও ভর স্থির, গ্যাসের উষ্ণতা ও ভর স্থির রাশি, স্থির। তাই বয়েলের সূত্রানুযায়ী আমরা লিখতেই পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে গ্যাসের প্রারম্ভিক চাপ 10 ATM, ভলিউম 50 লিটার, গ্যাসের চাপ 20 অ্যাটমসফিয়ার করেছি, তাহলে তখন ভলিউম কত হবে? তাহলে এখান থেকে ভলিউম সহজেই আমি বার করতে পারি। V2 ইজ ইকুয়াল টু কত? 25 কত আসবে? লিটার। তাহলে গ্যাসটা 20 অ্যাটমসফেরিক প্রেসারে, ওর আয়তন কত হচ্ছে? 25 লিটার। তাহলে গ্যাসের আয়তন, ফাইনালি গ্যাসের আয়তন কত দাঁড়াচ্ছে? গ্যাসের আয়তন 20 অ্যাটমসফিয়ারিক চাপে দাঁড়াচ্ছে। সুতরাং গ্যাসের আয়তন এটা দাঁড়ালো 25 লিটার। তাহলে একটা বেলুনে 5 লিটার করে গ্যাস ভর্তি হবে। তাহলে এরকম কটা বেলুন ভর্তি করা যাবে? সুতরাং বেলুন ভর্তি করা যাবে, বেলুন ভর্তি হবে 25 বাই কি করব? 5, একটা বেলুনের ভ্যালু। তাহলে কটা? 5টি বেলুন ভর্তি করা যাবে। আমার কাছে কারেক্ট আনসার কি আসবে? এটা 5টি বেলুন ভর্তি করা সম্ভব হবে। হয়েছে? খুব সোজা ব্যাপার। আমরা প্রথমেই দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে, কোন সূত্র অ্যাপ্লিকেশন করব, সেখান থেকে আমরা কি করি? আনসার বার করি। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম দেখছি। একটি জলাশয়ে 238 ফুট গভীরতায় 238 ফুট গভীরতায় 1 মিলিমিটার ব্যাসযুক্ত একটি বায়ুর বুদবুদ তৈরি হয়েছে। একটা কোনো জলাশয় রয়েছে আমার কাছে, একটা কোনো ধরলাম এই একটা কোনো জলাশয় আমার কাছে রয়েছে, এটা একটা লেক, এটা একটা লেক বলছে, একটা দিঘি, একটা পুকুর হয়েছে, একটা পুকুর রয়েছে। এটা এই পুকুরে বলছে 238 ফুট গভীরতায় এই পুকুরের জল রয়েছে, পুকুরে জল রয়েছে। এই পুকুরের নিচে এখানে কোথায় গিয়েছি আমি? 238 ফুট। এই হাইটটা কত? 238 ফুট গভীরতায় একটা বায়ুর বুদবুদ তৈরি হয়েছে। এখানে বলা হয়েছে 238 ফুট গভীরতায় 238 ফুট গভীরতায় একটা বায়ুর বুদবুদ, এটা একটা বায়ুর বুদবুদ তৈরি হয়েছে। বুদবুদ, একটা বায়ুর বুদবুদ তৈরি হলো। এবং বায়ুর বুদবুদের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 1 মিলিমিটার ব্যাস বলে দিয়েছে। এর ব্যাস কত? এর ব্যাস হচ্ছে, বায়ুর বুদবুদের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার হচ্ছে ব্যাস। তো
তাহলে 1 মিলিমিটার যদি ব্যাস হয়, ব্যাসার্ধ আমার কাছে কত হবে? নো ডাউট ব্যাসার্ধ আমার কাছে থাকবে 1/2 মিলিমিটার বা 0.5 মিলিমিটার। এবার বলছে এই বায়ুর বুদবুদটা ধীরে ধীরে ওপরে উঠছে। এবার এখানে ভালো করে বুঝবো যে এই বায়ুর বুদবুদের ওপর কি কি কন্ডিশন কাজ করছে। বায়ুর বুদবুদের ওপর ওপরের বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে। এই জলের ওপর কি আছে? বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে। এই জলের ওপর বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে 1 অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে। বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে এবং এই বায়ুমণ্ডলীয় চাপ কার সঙ্গে সমান বলেছে? একটা জল ব্যারোমিটার, পারদ ব্যারোমিটার নয়। পারদ ব্যারোমিটার হলে 76 সেন্টিমিটার হতো, কিন্তু একটা জল ব্যারোমিটার এর চাপ কত? এই বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 34 ফুট। জল ব্যারোমিটার, জল স্তম্ভের চাপ, জল স্তম্ভের চাপ। তাহলে এই বুদবুদের ওপর কোন কোন চাপ কাজ করছে? এই বায়ুমণ্ডলীয় চাপও কাজ করছে, আবার এই বুদবুদের ওপর জলের যে চাপ 34 ফুট, এই জলের চাপও কাজ করছে। এখন বলছে এবার যদি আমি বুদবুদটা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, তাহলে জলের হাইটটা কী হবে? কমতে থাকবে। তাহলে জলের চাপটা কী হবে? চলে যাবে। শুধু ওর ওপর কী থাকবে? বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। তাহলে সেই কন্ডিশনে এই বুদবুদটা যখন এখানে ওপরে উঠে এলো, এই বুদবুদটা যখন এইখানে উঠে এলো, এই জায়গায় যখন বায়ুর বুদবুদটা উঠে এসছে, তখন এই বায়ুর বুদবুদটার আয়তন কত হবে সেটা আমাকে এখানে মাপতে হবে। যেহেতু চাপ কমছে, তাহলে আমি বলতেই পারি আয়তন এখানে কি হবে? বাড়বে। তাহলে আমি প্রথমে যদি ক্যালকুলেশন করতে যাই এখানে, তাহলে প্রথম P1, গ্যাসের জলাশয়ের তাপমাত্রা সব জায়গায় সমান রয়েছে। তাহলে চাপ যদি আমি বলি, প্রথম চাপ P1, বায়ুর বুদবুদের ওপর চাপ কত আছে? তো বায়ুর বুদবুদের ওপর প্রথম চাপ হচ্ছে 238 ফুট। 238 ফুট জলস্তম্ভের চাপ, প্লাস লিখব 34 ফুট জলস্তম্ভের করসপন্ডিং বায়ুমণ্ডলীয় চাপ। তো এর ওপর এত ফুট জলস্তম্ভের চাপ কাজ করছে, জলস্তম্ভের চাপ কাজ করছে। তার মানে 12, 7, it is 230 ফুট জলস্তম্ভের চাপ কাজ করছে। তখন ওর আয়তন কত? তখন ওর আয়তন ধরলাম ভি। আয়তন তখন ধরলাম তখন কত ধরলাম V1 ধরি। আয়তন ধরলাম কত? V1। এবার যখনই এটা সারফেসে ওপরে চলে এলো, তখন ওর ওপর শুধু বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে 34 ফুট জলস্তম্ভ। 34 ফুট জলস্তম্ভের চাপ কাজ করছে। আর আয়তন কত হয়েছে? ধরলাম V2। জানি না আয়তন কত, ধরলাম আমি V2, এটাও ধরলাম। তাহলে যেহেতু উষ্ণতা স্থির, এই জলস্তম্ভের ভেতরে যে বায়ু রয়েছে, বায়ুর বুদবুদ মানে বায়ু রয়েছে, সে বায়ুর পরিমাণও ফিক্সড আছে। তাহলে এরপর আমি এখানে তাহলে যদি অ্যাপ্লাই করি, বয়েলের সূত্র যদি প্রয়োগ করি, বয়েলের সূত্রানুযায়ী, সুতরাং বয়েলের সূত্রানুযায়ী আমি কি লিখব? একই কথা, P1 V1 is equal to P2 V2। P2 V2। তাহলে গ্যাসের প্রথম চাপ হচ্ছে 272, ভলিউম হচ্ছে V1, চাপ হচ্ছে 34,
ভলিউম হচ্ছে V2। তাহলে যদি ক্যালকুলেশন করতে চাই আমি, তাহলে V1/V2 এটা আমার কাছে দাঁড়াচ্ছে 34/272। তাহলে এটাকে যদি 8 দিয়ে ক্যান্সেল আউট করি, 8 4 32, আর it will be 27, it will be cancelled, it will produce 1/8। তাহলে পরবর্তী স্টেজে আমরা লিখতে পারি এটা, পরবর্তী স্টেপে V2/V1, তাহলে আমার কাছে দাঁড়ালো, এখান থেকে পেলাম আমি V2/V1 এটা হচ্ছে 8, V2/V1 এটা কত দাঁড়াচ্ছে 8। এখন গ্যাসের আয়তন যদি লিখি আমি, V2 গ্যাসের আয়তন যদি লিখি, বল যে বুদবুদটা তৈরি হয়েছে, বুদবুদটা গোলাকার স্ফেরিক্যাল, এটা একটা গোলক, তাহলে গোলকের ভলিউম কত লিখব, গোলকের আয়তন 4/3 পাই, ওপরের সারফেসে ওর রেডিয়াস কত 4/3 পাই r3, নিচের সারফেসে কত, ইট ইজ 4/3 পাই লিখব r1 কিউব, সেটা ইজ ইকুয়াল টু 8। তাহলে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে এই 4/3 পাই ক্যান্সেল আউট হলো, এখানে থাকছে r2/r1, এটা কত কিউব রুট অফ 8, কিউব রুট অফ 8 মানে আমাদের জানা আছে কত 2, তাহলে r2 ইজ ইকুয়াল টু কত লিখব 2 ইন্টু r1। এখন প্রাথমিক ব্যাসার্ধ কত আছে 0.5, তাহলে এটা কত লিখলাম 0.5 মিলিমিটার, 0.5 তার মানে হচ্ছে 1 মিলিমিটার এইচ। কত থাকবে ব্যাসার্ধ আমার কাছে কত দাঁড়ালো 1 মিলিমিটার এইচ। তাহলে ওপরে আমাকে কোয়েশ্চেনে জানতে চাইছে উপরিতলে এলে বায়ুর বুদবুদের ব্যাস কত হবে। অতএব উপরিতলে, পুকুরের জলের উপরিতলে বায়ুর বুদবুদের ব্যাসার্ধ কত হলো 1 মিলিমিটার এইচ, 1 মিলিমিটার, 1 মিলিমিটার হবে। তাহলে ব্যাস কত হবে 2 মিলিমিটার, অতএব ব্যাস কত হবে 2 মিলিমিটার। এটাই আমার কাছে আনসার। ঠিক আছে, তো আজকে আমরা বয়েলড কোনো একটা গ্যাসকে কিভাবে ডেসক্রাইব করতে হয়, কিভাবে বিবরণ দিতে হয়, চাপ আয়তন কিভাবে পরিমাপ করতে হয় সেগুলো শিখলাম, বয়েলের সূত্র শিখলাম, এবং বয়েলের সূত্রে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ম্যাথমেটিক্যাল প্রবলেমসের থ্রুতেও আমরা সেটা বুঝতে পারলাম।